বয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে? 32টি দাঁত থাকে। উপরে থাকে 16টি, যাকে বলা হয় উলিয়া, নিচে থাকে 16টি, যাকে বলা হয় সুফলা। অর্থাৎ উপরের পাটিকে বলা হয় উলিয়া, নিচের পাটিকে বলা হয় সুফলা। দাঁতের হিসাবটা কিভাবে করতে হয়? প্রথমে যদি আমরা উপরের পাটিকে হিসাব করি, সেই বরাবর 16 দুগুণ 32টা দাঁত হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা আগে 16টা দাঁতের হিসাব মিলিয়ে নিই। 16টা দাঁতের হিসাব মিলিয়ে নিই এবং নামগুলা জেনে নিই। প্রথমে উপরে দুইটি দাঁত, যাকে বলা হয় এই যে এইভাবে, যদি উপরে এবং নিচে ধরা হয় তাহলে এভাবে, সামনের দুই দাঁত, ঠিক আছে, এভাবে, যাকে বলা হয় সানায়া। উপরটা কি সানায়া উলিয়া, নিচের দুইটাকে বলা হয় সানায়া সুফলা। তো আমরা আগে দুইটা করে শিখবো। সানায়া উলিয়া, উলিয়ার যে দাঁতের 16টা দাঁত আছে সেগুলো আগে শিখবো। ঠিক আছে, এই 32টা দাঁতের কয়টি নাম? 6টি নাম। কয়টি নাম? 6টি নাম। 6টি নাম কি কি? সানায়া, রবাইয়া, আনিয়াব, বাওয়াহিক, তাওয়াহিল, নাওয়াজিজ। এগুলোর অর্থ কি? সানায়া সম্মুখ দাঁত, রবাইয়া চিকুন দাঁত, আনিয়াব শক্ত দাঁত, তারপরে বাওয়াহিক হাস্য দাঁত, তাওয়াহিল মাড়ির দাঁত, তারপরে নাওয়াজিজ পরিপক্ক দাঁত। কি দাঁত? পরিপক্ক দাঁত। তাহলে সানায়ার দুই দাঁত, সানায়া দুই দাঁত, সানায়া উলিয়ার দুই দাঁত, তারপরে কি রবাইয়া। সানায়ার ডানে একটি দাঁত, সানায়ার বামে একটি দাঁত। এই দুইটি দাঁতের নাম কি? রবাইয়া, রবাইয়া। তারপরে কি? হ্যাঁ, আনিয়াব। আনিয়াব হলো অর্থাৎ রবাইয়ার ডানে একটি দাঁত, বামে একটি দাঁত। এই দুই দাঁতকে বলা হয় আনিয়াব। আনিয়াবের ডানে একটি দাঁত, বামে একটি দাঁত, যাকে বলা হয় বাওয়াহিক। কি? বাওয়াহিক। বাওয়াহিকের ডানে 3, বামে 3, যাকে বলা হয় তাওয়াহিন। তাওয়াহিনের ডানে 1, বামে 1, যাকে বলা হয় নাওয়াজিজ। ঠিক আছে, এ হলো কয়টি নাম? 6টি নাম। এই 6টি নামে কয়টি দাঁত পাইলাম আমরা? 16টি দাঁত পাইলাম। এই 16 দুগুণে 32টি, অর্থাৎ সানায়া উলিয়া, উলিয়া, সানায়া উলিয়ার উপরে দুইটি দাঁত, সানায়া সুফলা নিচের দুটি দাঁত। এই দুই দুই কত হলো? 4 হলো। এইভাবে প্রত্যেকটা হিসাব এভাবে মিলে যাবে। ঠিক আছে, আর বাওয়াহিক থেকে নাওয়াজিজ পর্যন্ত, বাওয়াহিক থেকে নাওয়াজিজ পর্যন্ত এই যে 10টি দাঁত আছে, উপরের 10টি দাঁতকে বলা হয় আবরস। কি দাঁত বলা হয়? আবরস বলা হয়। এটাকে যদি 20টি বলা হয় নিচের দিক সহকারে, তাহলে সেটাও কি হবে না? ভুল হবে না। 10টি বললেও কি হবে? সঠিক হবে। আবার 20টি বললেও কি সঠিক হবে। এর বাওয়াহিক থেকে নাওয়াজিজ পর্যন্ত 10টি দাঁত। এই 10টি দাঁত থেকে কি হরফ উচ্চারণ হয়? দদ হরফ উচ্চারিত হয়। দদ হরফ উচ্চারিত হয়। ঠিক আছে, এখন আমরা জানি যে এই 32টি দাঁতের মধ্যে কয়টি দাঁত কাজে লাগে? সর্বমোট 18টি দাঁত কাজে লাগে। কয়টি দাঁত কাজে লাগে? 18টি দাঁত কাজে লাগে। উপরে 16টি দাঁত কাজে লাগে হরফ উচ্চারণ করার সময়, এবং নিচের 2টি দাঁত কাজে লাগে। এই হলো সর্বমোট 18টি দাঁত কাজে লাগে। ঠিক আছে, এখন আমরা জেনে নিই কোন কোন দাঁতের সাথে কোন হরফের সম্পর্ক। ঠিক আছে ইনশাআল্লাহ, এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। বাওয়াহিক থেকে নাওয়াজিজ পর্যন্ত যে আদরস বলা হয় 10টি দাঁতকে, এই 10 দাঁতের গোড়া, জিহ্বার গোড়ার কিনারা থেকে আদরসের দাঁতের যে গোড়া, তার সাথে কি আদায় হয়? বদ হরফ আদায় হয়। বাওয়াহিক যে দাঁতটা আছে, বাওয়াহিক মাঝখান বরাবর, সেখান থেকে জিম শিন ইয়া উচ্চারণ হয়। তারপরে কি? বাওয়াহিক থেকে, হ্যাঁ, বাওয়াহিক থেকে সামনে, বাওয়াহিক থেকে কি সামনে সানায়া, সানায়া পর্যন্ত এই যে কয়টি দাঁত?
8টি, দুই পাশে কয়টি দাঁত? 4টি করে 8টি দাঁত। তাইলে এই 8টি দাঁতের যে কোনো 4টি থেকে আপনি যে কোনো 4টি থেকে ওই যে জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাঝের সঙ্গে, অর্থাৎ আপনি যে কোনো এক কিনারা থেকে দাঁত 4টি কিনারা থেকে 4টি দাঁত কাজে লাগবে। লাম উচ্চারণ করার সময় কয়টি দাঁত কাজে লাগবে? 4টি দাঁত। যে কোনো এক পাশের 4টি দাঁতের গোড়ার সঙ্গে আপনাকে লাগাইতে হবে, ঠিক আছে, দাঁতের মাঝের সঙ্গে লাগাইতে হবে। তাহলে বওয়াহিক থেকে সানায়া পর্যন্ত 4টি দাঁত। এই দাঁত থেকে কোন হরফ উচ্চারণ হয়? লাম উচ্চারণ হয়। বওয়াহিককে যদি বাদ দিয়ে দেই তাহলে কি থাকে? আনিয়াব। আনিয়াব থেকে সামনে, আনিয়াব থেকে কি সামনে সানায়া পর্যন্ত নুন হরফ উচ্চারণ হয়। নুন হরফ উচ্চারণ করতে এই দাঁতগুলা কি কাজে লাগে। তারপরে আসেন র, র হরফ। আর আমি এখান থেকে আনিয়াব বাদ দিয়ে দিলে থাকে কি? রবাইয়া। রবাইয়া থেকে সানায়া পর্যন্ত যে দাঁত দুটি আছে এই দাঁত থেকে কোন হরফ উচ্চারণ হয়? র হরফ উচ্চারিত হয়। আর থাকে কি? সানায়া। শুধু কি সানায়ার দুইটি দাঁত। সানায়ার দুইটি দাঁতের গোড়া থেকে প দাল তা উচ্চারণ হয় এবং সানায়া অলিয়ার আগার সঙ্গে ওয়া জাল সা উচ্চারণ হয়। সানায়া সুফলার পেট ও আগার সঙ্গে সদ সিন ঝা উচ্চারিত হয়। এই হলো দাঁতের সাথে সম্পর্ক রাখে এই কয়েকটি হরফ। এই কয়েকটি হরফ কি দাঁতের সাথে সম্পর্ক রাখে। মোট কয়টি হরফ? বদ একটি হরফ, তারপরে লাম নুন র 3টি হরফ, কয়টি হলো? 4টি হরফ। তারপরে প দাল তা কয়টি হরফ? 3টি, তো 7টি হলো। গ দাল সা 3টি, কয়টি? 10টি হলো। তারপরে সদ সিন জা কয়টি হলো? 13টি হলো। এই 13টি হরফ দাঁতের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। এবার আসেন হলক। হলকের আবার কয় ভাগ? 3 ভাগ। আমরা গত সপ্তাহে পড়াইছি হলকের 3টা নাম: আকসাই হলক, আওসাত হলক, আদনাই হলক। হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ। বুঝে আসছে? তারপরে কফ, জিহ্বার গোড়া। জিহ্বার গোড়াটা কোথায়? জিহ্বার গোড়াটা হলো উপরে যে তালুর শেষ অংশ, শক্ত জায়গা। এই শক্ত জায়গা যে নরম জায়গা শুরু হয়েছে, শক্ত জায়গাটা শেষ হয়ে এই যে নরম জায়গা আছে সেটাই কি জিহ্বার গোড়া। জিহ্বার কি গোড়া উপর বরাবর। এটা 4 নম্বর মাখরাজ, কফের মাখরাজ। তারপরে আসেন কাফ। কাফ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কোন জায়গাটা? সেটা হলো যে নরম জায়গা, যেটা সেই নরম জায়গাটা শেষ হয়ে শক্ত জায়গাটা শুরু হয়েছে, উপরের তালুর শক্ত জায়গাটা যে শুরু হয়েছে সেখান থেকে কি কাফ হরফ উচ্চারিত হয়। তারপরে কি হরফ? জিম শিন ইয়া। জিম শিন ইয়ার পরিচয় আমরা পাইছি মধ্যখান, জিহ্বার মধ্যখান। জিহ্বার মধ্যখান কোথায়? সেটা হলো বওয়াহিক যে দাঁত আছে এই দাঁতের বরাবর যে জিহ্বা আছে এই জিহ্বার মধ্যখান থেকে জিম শিন ইয়া উচ্চারিত হয়। তারপরে যে হরফগুলো আছে সেগুলো কিসের সাথে সম্পর্ক রাখে? বদ থেকে সদ সিন জা পর্যন্ত দাঁতের সাথে সম্পর্ক রাখে। ওয়াও বা মিম ফা এই 4টি দাঁত কিসের সাথে সম্পর্ক রাখে? ঠোঁটের সাথে সম্পর্ক রাখে। এই হলো মোটামুটি হরফ যে 17টি মাখরাজ আছে, হরফ যে উচ্চারণ হয় সেগুলা যে কোন কোন জায়গার সাথে সম্পর্ক রাখে এগুলো আমরা জানলাম। ঠিক আছে, বুঝছেন সবাই? ইনশাআল্লাহ।